এগুলো পরিকল্পিত ঘটনা, এগুলোকে কিন্তু মব বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। আমরা সরকার তো আসলে ফেইলিয়ারের জন্য পুষি না। আমি মনে করি না সরকার এর পক্ষে প্রচারণা চালানো উচিত। গণভোটের কন্টেন্ট নিয়ে সিরিয়াস ডিসপিউট আছে, তখন যখন সরকার এটার পক্ষে দাঁড়ায় তখন মনে হতে পারে যে সরকার অন্য কোনো পক্ষের সাথে অ্যালাইন্ড হয়েছে। এটা আসলে এই সরকারের সবচেয়ে বড় ফ্ল্যাগশিপ হচ্ছে সরকারের সক্ষমতার অভাব। 2018 সালের রাতে সিল মারার পর থেকে আওয়ামী লীগ আদৌ একটা পলিটিক্যাল পার্টি কিনা। চাঁদাবাজি বিএনপি করে বলে আপনি চাঁদাবাজি ঠেকাতে পারবেন না, এটা তো হতে পারে না। তারা একসাথে মধ্যপন্থার কথা বলে, লিবারেলিজমের কথা বলে, একই সাথে তাদের নেতা এমন জায়গায় উপস্থিত থাকেন যেখানে ইসলামিস্টরা বিভৎস গালিগালাজ করছেন নারীদেরকে। জামাত বিএনপির সাথে গিয়েছিল, এনসিপি কিন্তু জামাতের সাথে গেছে। দ্যাটস এ হিউজ ডিফারেন্স। আমি মনে করি জামাত এনসিপির যে জোট, সেই জোটের কেউ জাতীয় সরকারে যাচ্ছে না। সর্বত্র এখন নির্বাচনী আওয়াজ, প্রার্থী, প্রতিযোগী রাজনৈতিক দল, সমর্থকরা মাঠ সরগরম করছে। নির্বাচন কমিশনে অভিযোগের পর অভিযোগ আসছে। ইতিমধ্যে পোস্টাল ব্যালট নিয়ে গুরুতর অভিযোগ এসেছে বেশ কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে। নির্বাচনী পরিবেশ কতটা আছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি কী পর্যায়ে আছে, সরকারের প্রস্তুতি কতটা। 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হচ্ছে। গণভোটে সরকারের ভূমিকা কী হওয়া উচিত, কী হওয়া উচিত নয়, এ নিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। এসব নিয়ে আমরা কথা বলবো শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমানের সঙ্গে। জাহিদুর রহমান, আপনাকে চর্চায় স্বাগত। ধন্যবাদ আমাকে ডাকার জন্য। এটা আমার প্রথমবার চর্চায় আসা। আমার যারা শুনছেন প্রত্যেককে চর্চার পক্ষ থেকে চর্চাকে ধন্যবাদ জানাই, সবাইকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনি তো টেলিভিশন বা ভিডিওতে আসলেই এটি একটা তোলপাড় অবস্থা তৈরি হয়। আমরা চর্চার মধ্য দিয়েও চাই যে আপনার কথাগুলো আমাদের দর্শকদের, শ্রোতাদের কাছে পৌঁছবে। গতকাল সিজিএসের একটি আলোচনা সভা ছিল, সেখানে বিচার বিভাগ, আইনের শাসন ইত্যাদি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের যে প্রধান আইনজীবী, তিনি বলেছেন এক ধরনের বেশ কঠোর ভাষায় বলছেন মবকে মব বলা যাবে না। এখন বিপ্লবকে মব হয় বা মবকে বিপ্লব হিসাবে চিহ্নিত করা যায়? আপনি কি বলবেন? আমি ওনার বক্তব্য মন দিয়ে শুনলাম। ইনফ্যাক্ট এই দেশের কিছু কিছু মানুষ এই শব্দটার বিরুদ্ধে, ইভেন আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিবেরও একটা মন্তব্যের আগে এসেছিল, তিনি কিছু ক্ষেত্রে মবকে প্রেশার গ্রুপও বলার চেষ্টা করেছেন। একটা প্রবণতা আছে। এবং খেয়াল করুন যে বিপ্লব শব্দটা উনি বলছেন, আমি আসলে প্রথম থেকে 5 আগস্ট পরবর্তী সময় থেকে এই একটা শব্দ, এখানে একটা শব্দের রাজনীতি আছে, সিরিয়াস রাজনীতি আছে। সেটা বিপ্লবও ছিল না, তারা বিপ্লব বলছেন। বিপ্লব না, কিন্তু এটা গণ অভ্যুত্থানের সময় তিনি গণভবনের দিকে যে জনগণ গেল এবং যা করেছেন, মজার ব্যাপার, ওটাকে কি কেউ মব বলেছে বা ওটাকে কি কেউ সমালোচনা করছে? কেউ বলেনি। তো ওটার সাথে অন্য প্যারালাল টানার মানেটা কি আসলে? যারা আমরা মনে করছি অনুচিত অন্যায় যে মব হয়েছে, যেগুলো মব ট্রুলি, আরেকটু বলে রাখা দরকার, বাংলাদেশের মাটিতে একটা নতুন ফেনোমেনন তৈরি হয়েছে। মানে মব তো আসলে স্পন্টেনিয়াস একটা গ্যাদারিং, মানুষের আনকন্ট্রোলড, এই ধরনের একটা জিনিসকে মব বলে, অনিয়ন্ত্রিত, আনপ্ল্যান্ড। যেমন আমাদের দেশে অনেক সময় বিভিন্ন অপরাধীর ক্ষেত্রে হয়েছে, পকেটমার ধরা গেছে, মানুষ একত্র হয়ে গেছে, কেউ তা কাউকে ডাকে নাই, অর্গানাইজ করেনি। কিন্তু বাংলাদেশে অর্গানাইজ করা মব তৈরি হয়েছে। মানে এটা মব বলা যাবে না, আসলে অর্গানাইজ হলে তো মব হয় না। সো বাংলাদেশ আরও জটিল জায়গায় গেছে। ধরুন প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী, ছায়ানটে যা হলো, এগুলো পরিকল্পিত ঘটনা, এগুলোকে কিন্তু মব বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। সো এগুলোরও সমালোচনা করা যাবে না, ব্যাপারটা এইরকম দাঁড়ালো আর কি। সো তার এই চিন্তা বা বক্তব্যটা, মানে বাংলাদেশে একটা গ্রুপ চেষ্টা করেছে মাঠে এই ধরনের অ্যানার্কির একটা পরিস্থিতি জারি রাখা। আমি সেটারই একটা এন্ডোর্সমেন্ট। সবচেয়ে বড় কথা, উনি একজন ব্যক্তি নন, কিন্তু উনি আইসিটি চিফ প্রসিকিউটর। ওনাকে মনে রাখতে হবে সারা পৃথিবী আইসিটির দিকে তাকিয়ে থাকবে, আওয়ামী লীগ তাকিয়ে আছে। তারা এই প্রতিটা মন্তব্য, প্রতিটা কর্মসূচি যা যা করছেন, তারা প্রত্যেকটা জিনিস তারা এটাকে নোটিফাই করছেন, নোট করছেন এবং গ্লোবালি সেটাকে তারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। আপনি যেটা বলছেন 5 আগস্ট পর্যন্ত যা ঘটেছে, জি, সেই সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন থেকে শুরু করে অন্যান্য স্থাপনায় যে
যে সংঘবদ্ধ মানুষের রোষ ক্ষোভ এটা ইমানসিপেটরি ব্যাপার ছিল, প্রকাশিত একদম, হয়েছে, একদম তাই। সেটা নিয়ে তো কেউ প্রশ্ন কেউ করেনি। আপত্তি করেনি বা সেটাকে মব বলেনি। মব হলো কখন, যখন যদি বিপ্লবও বলি, জি। সাবেক প্রধান প্রসিকিউটরের ভাষায়, সেই বিপ্লব পর্যন্ত তো এটা নিয়ে কেউ প্রশ্ন তোলে না। প্রশ্নটা আসছে বিপ্লবের পর আইনের শাসন হবে না মবের শাসন হবে। একদম তাই। তো সুতরাং তিনি এই দুটাকে যে মিলিয়ে এক ধরনের কি মানে মবকে এক ধরনের অনুমোদন দেওয়ার চেষ্টা করেছে এবং এর আগেও অনেকে করেছেন। আপনি বলেছেন প্রধান উপদেষ্টার প্রধান প্রেস সচিব, মানে মব আর প্রেশার গ্রুপও তো এক হতে পারে না। নো ওয়ে, নো ওয়ে। এবং কোনটা প্রেশার গ্রুপ? এবং আমরা তো আবার এও শুনি যে এই যে প্রথম আলো ডেইলি স্টারে হামলা, আগুন দেওয়া, বা এবং এর পক্ষেও অনেকেই কিন্তু যুক্তি দেওয়ার চেষ্টা করে, বা ছায়ানট এবং উদীচী কার্যালয়ে। তাহলে এই সরকারের প্রথমত হচ্ছে যে আমরা ধরেছি বিগত সরকারে এমন আইনের শাসন ছিল না, দলীয় শাসন ছিল, জবরদস্তি ছিল, সন্ত্রাস ছিল। তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই কিন্তু এই পরিবর্তনটা হলো, এই গণ-অভ্যুত্থানটা হলো। গণ-অভ্যুত্থানের পর জনগণের অভিপ্রায় অনুযায়ী একটি সরকার গঠিত হয়েছে। প্রথম তো তার দৃষ্টি দেওয়া উচিত ছিল, মনোযোগ দেওয়া উচিত ছিল আইনের শাসনের প্রতি। সেটা কতটা দিয়েছে? একেবারে এখানে একটা মেজর প্রবলেম আছে। যেমন ধরুন, আপনি কোনো একটা কিছু করতে পারছেন না, এটা আমি পারছি না, ইটস মাই ফেইলিয়ার। আপনি এটা ফেইলিয়ার অ্যাগ্রি করা আমি চেষ্টা করছি, এটাও সরকারকে আমরা বেশি দিন সহ্য করব না। কিন্তু এখানে একটা মেজর প্রবলেম আছে। আপনি একটা অপরাধকে, মারাত্মক একটা অপরাধকে অপরাধ না এই ন্যারেটিভ তৈরি করছেন। আপনি একজন প্রতিষ্ঠিত আইনজীবী এবং এই মুহূর্তে রাষ্ট্রীয় একটা গুরুত্বপূর্ণ পদে আপনি আছেন। এখানে কিন্তু অনেকগুলো ইস্যু আছে। ব্যাপারটা এইরকম, ইসলাম এভাবে বলে, আপনি ইসলামের কোনো অনুশাসন যদি না মানেন আপনার পাপ হবে, কিন্তু এই অনুশাসন অস্বীকার করে যদি আপনি অন্য একটা কিছু বানানোর চেষ্টা করেন আপনি কাফের হয়ে যাবেন। কথাটা এইভাবেই বলা হয়। ঠিক একই রকম, আমি পারছি না মব কন্ট্রোল করতে, সেটা একটা ব্যাপার, এটা আপনার ফেইলিয়ার, আপনার ইনকম্পিটেন্স। আমরা সেটাও সমালোচনা করবো, কারণ আমরা সরকার তো আসলে ফেইলিয়ারের জন্য পুষি না, আমরা পুষি তো সরকার বিরাট টাকা দিয়ে পুষি, মানে আমাদের অপারেশনাল কস্টই 5.5 লাখ কোটি টাকা একটা সরকারের। তো আমরা পুষি, সো আমি ওইটাও ফেইলিয়ারও নেব না। এবারে তথ্য বের হলো যে রাজস্ব আয়ের চেয়ে রাজস্ব ব্যয় বেশি। জি, তো এখন আমরা ফেইলিয়ারও নিতে প্রস্তুত না। সেখানে আপনি করছেন কি, একটা ক্রাইমকে জাস্টিফাই করার চেষ্টা করছেন, এটা এবং ওই পজিশনে থেকে খুব ভয়ঙ্কর ব্যাপার। এগুলো করেই আসলে যেটা দাঁড়ায় যে সরকার একটা অংশ অ্যাটলিস্ট, কারণ আমরা একটু স্মরণ করব আমাদের শ্রদ্ধেয় সম্পাদক নুরুল কবির ডেইলি স্টার প্রথম আলোর পর ওনার ওইখানে থেকে উনি বুঝতে পেরেছেন যে সরকার একটা অংশের সম্মতি না থাকলে এটা হতে পারে না। তার চেয়ে আরও বেশি গুরুত্ব দিতে চাই আমি জনাব নাহিদ ইসলামের বক্তব্য, এনসিপি প্রধান, তার কলিগ তারা সরকারে যারা আছেন, উনিও একই কথা বলেছেন। তার মানেটা হচ্ছে সরকারের ভেতরে কেউ এটা সম্মতি দিয়েছে না, এটা হতে পারে না। সো সরকারের মধ্যেই যারা আছেন তাদের কেউ এই ফর্মে, কেউ মবকে অন্য কিছুর সাথে জড়িয়ে এটাকেও একটা সো-কল্ড বিপ্লব হিসাবে, বিপ্লবের একটা ম্যানিফেস্টেশন হিসাবে, এবং বিপ্লব তো চলমান, মানে 5 আগস্টের পর কেন না, মানে বিপ্লব আর গণ অভ্যুত্থান নিয়ে এই ডিবেটটার একটা জায়গা আছে, কারণ আছে। ফ্রেঞ্চ রেভলিউশন ডেকে এনে বলছে যে এটা তো এতদিন ধরে চলেছে, আমাদের বিপ্লব কিন্তু চলমান, সুতরাং এখন যা দেখছো এটা আমাদের বিপ্লবের অংশ। এই ন্যারেটিভটার কারণেই আসলে বিপ্লবকে বলার চেষ্টা। প্লাস বিপ্লবী সরকার একটা করে ফেলা গেলে তারা ক্ষমতা দখল করে ফেলতে পারতো। তো সেই কারণেই আমি মনে করি এটা একদম একটা স্ট্রাকচার্ড সিনক্রোনাইজড প্ল্যান। এর আগেও বিভিন্ন দেশের ভেতরে এবং দেশের বাইরের ইনফ্লুয়েন্সাররা এই মব বলা নিয়ে তারা এইটা করেছেন। এটা আসলে পরিকল্পনার পার্ট, যার মধ্যে সরকারের ভেতরে, সরকারের বাইরের একটা নেক্সাস আসলে কাজ করছে। 12 ফেব্রুয়ারি শুধু জাতীয় সংসদ নয়, একই সঙ্গে গণভোটও হচ্ছে। গণভোটে সরকারের ভূমিকা কী হওয়া উচিত? আমি মনে করি না সরকার এর পক্ষে প্রচারণা চালানো উচিত। মানে প্রথমত এটা ফ্যাক্ট যে এই সরকারের নির্বাচনে কোনো স্টেক নেই অ্যাপারেন্টলি, কারণ এই সরকার নির্বাচনে পার্টিসিপেট করছে না, তার কোনো দল নেই, অন্তত প্রকাশ্যভাবে কোনো দল নেই, আমরা এইভাবে বলবো। কিন্তু তিনি মানে সরকারের দিক থেকে যখন এটা করা হয়, মানে আগে পক্ষের যুক্তি বলি, কেউ বলেন যে এটা গণ অভ্যুত্থানের সরকার এবং আওয়ামী লীগের খুব এই হার্ডকোর সাপোর্টার ছাড়া সবাই এই সরকারটা সমর্থন করেছে, সুতরাং তারা পারেন বলে কেউ বলছেন। কিন্তু আমরা খেয়াল করবো গণভোটটা আসলে আমাদের একটা ঐক্যমত্যের ভিত্তিতে গণভোটটা আসলে হচ্ছে না সেই অর্থে।
আমরা দেখব যে বিএনপি হয়তো হায়ের পক্ষে প্রচারণার কথা বলছে, কিন্তু গণভোটে যেভাবে প্রশ্ন রাখা হয়েছে এর মধ্যে ক খ গ ঘ ক আর খতে যা আছে এর মধ্যে বিএনপি সবগুলোতেই আছে, কিন্তু বেশ কিছু স্টেজে গিয়ে তার নোট অফ ডিসেন্ট আছে, আপত্তি আছে। হ্যাঁ আছে, এবং সে প্রথম থেকে চেয়েছে ডেসপাইট অল দ্য ক্রিটিসিজমস যে আমার নোট অফ ডিসেন্টগুলো থাকতে হবে। আমি এই একটা জায়গায় বিএনপির সততাকে প্রশংসা করি, মানে আপনি বিএনপির সমালোচনা আমিও করি, মানে আপার হাউস পিআর না হলে আপার হাউসের দরকার আছে বলে আমি মনে করি না, কিন্তু তারা তো এভাবেই চেয়েছে। এখন যেই জায়গায় গণভোটের কন্টেন্ট নিয়ে সিরিয়াস ডিসপিউট আছে, তখন যখন সরকার এটার পক্ষে দাঁড়ায় তখন মনে হতে পারে যে সরকার অন্য কোনো পক্ষের সাথে অ্যালাইন্ড হয়েছে। এটা যদি হয় তাতে ঝুঁকি যেটা গণভোট না, সরকার কি তাহলে সাধারণ নির্বাচনেও কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনো পক্ষপাতদুষ্ট আচরণ করতে পারে কিনা, এই প্রশ্ন উঠতে পারে। আমি বলছি না তারা এটা করছেন, কিন্তু পারসেপশন তৈরি হতে পারে, এবং সরকারের এই বিতর্কে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। ভোট ক্যাম্পেইন করার জন্য রাজনৈতিক দলগুলো আছে, সিভিল সোসাইটি আছে, মাসের পর মাস সংস্কারের পক্ষে কত কথাবার্তা, কত সেমিনার, কত ক্যাম্পেইন হয়েছে। যে পরিবর্তন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছে, এবং আপনি বললেন যে আওয়ামী লীগের কট্টর সমর্থক ছাড়া সবাই এর সমর্থন করেছে, সেটাকে কি গণভোট দিয়ে অনুমোদনের কোনো প্রয়োজন ছিল, না জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়েই তার প্রতিফলন করতে পারত? গণভোট আমরা যদি এখন থিওরিটিক্যালি আলোচনা করি, ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো ব্যাপার আসলেই হয়েছে। মানে ধরুন আমরা একটা সংবিধান সংশোধন করবো, নতুন সংবিধান লিখবো, এই আলাপও ছিল। কি হয়, একটা গণপরিষদ তৈরি হয়, সেই গণপরিষদে আলাপ আলোচনা হয়, করে সেখানে সিদ্ধান্ত হয় আমরা কি করব, দেন ইট গোজ ফর রেফারেন্ডাম। অদ্ভুতভাবে আপনি রেফারেন্ডাম করে, আমি জানি এই ডিবেটগুলো কিন্তু আসবে, আপনি এরপর সংসদকে বলছেন এটার একটা গণপরিষদের ক্ষমতাও থাকবে। ফান্ডটা কোন জায়গায়, গণ অভ্যুত্থানের মানে গণভোট করে যে সিদ্ধান্ত আসছেন ওকে তো আসলে হাই বলতে হবে আপনি বলছেন, তো তাহলে সংসদ সদস্যদের যে সভরেন্টি আছে যে তিনি বলবেন যে না আমি এটা চাই বা চাই না, ওই অধিকার যদি না থাকে তাহলে উনি কিসের গণ অধিকার? যে সংসদ নির্বাচিত হবে ভবিষ্যতে, সেই সংসদকে কি আগে থেকে ডিকটেশন দেওয়া যায়, নির্দেশ দেওয়া যায়? ইউ ক্যান নেভার ডু দ্যাট। মানে এটা হাস্যকর কাজ, এখানে তো দেওয়া হয়েছে, এটা হাস্যকর কাজ হয়েছে। আমি সেটাই বলছি, মানে ঐক্যমত্য কমিশনে যা হয়েছে এটা আসলে আমাদের পার্লামেন্টে হওয়ার কথা ছিল। আমাদের দ্বাদশ সংশোধনীতে তাই হলো না, আমরা যখন পার্লামেন্টারি সিস্টেমে আসলাম তারপর এটা গণভোটে গেছে। এটা তো হতে পারে না, এইসব ভুল অবিশ্বাস্যভাবে করা হয়েছে, এবং এই প্রত্যেকটা ডিবেট আসলে সামনে আসবে, লজিকলি আসবে। সরকারের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছে, যেহেতু এই সরকার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত হয়েছে এবং সরকার পরিবর্তন চায়, রাজনৈতিক দলগুলোর সাথে মাসের পর মাস আলোচনা করছে, সুতরাং তারা তো পরিবর্তনের পক্ষে অবস্থান নিতেই পারে, অর্থাৎ হায়ের পক্ষে। উত্তর হচ্ছে পারে না। ধরুন আমরা টিউনিশিয়াতে যদি দেখি, আমাদের সাথে বেশ খানিকটা মিল হবে ওদের। ওরা তো নতুন সংবিধানই লিখেছে, আমরা তো নতুন সংবিধান শেষ পর্যন্ত লিখলাম না, ওটা পার্লামেন্টে লেখা হয়েছে, আগে ডিবেট হয়েছে পার্লামেন্টে। সমস্যা হচ্ছে সরকারকে আমি সমর্থন করছি সরকার ক্ষমতায় থাকার জন্য, এবং আমি সংস্কারের সাথেও একমত, কিন্তু যখন আমার দেখা গেল যে সংস্কারের বেসিক জায়গায় সমস্যা হয়েছে, আমি মনে করি সরকারের কী করা উচিত ছিল, সংস্কার কমিশন যেগুলো হয়েছে এগুলো ঠিক আছে, ওদের একটা প্রপোজাল তৈরি হলো, এরপর ঐক্যমত্য কমিশন আসলে প্রয়োজন ছিল না, বা যেই স্কেলে তারা কাজ করেছে সেটা না হলেই ভালো হতো, কারণ ঐক্যমত্য কমিশন আসলে পার্লামেন্টে হওয়ার কথা ছিল। পার্লামেন্টে তখন ডিবেট হতো, এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং খুব ভালো কোনো কিছুও যদি সংখ্যাগরিষ্ঠ মানুষ না চায় ওটা ঘাট ধরে চাপিয়ে দেওয়া যায় না। ডেমোক্রেসি মানে হচ্ছে মানুষকে ভুল করতে দেওয়ারও স্বাধীনতা, মানুষ ডেমোক্রেটিকলি ভুল সিদ্ধান্ত নিতে পারে, এবং পরবর্তীকালে সেই ভুল থেকে সরে আসারও চেষ্টা করা, পথ বের করা, খুব স্বাভাবিক। মানুষ ভুল সিদ্ধান্ত নেয়, মানে রেফারেন্ডামের বিখ্যাত উদাহরণ হচ্ছে ব্রেক্সিট। বলা হয় যে ব্রেক্সিট ওয়াজ এ রং ডিসিশন, কিন্তু মানুষ তো নিয়েছে। এখনই আলাপ হচ্ছে আমরা আবার ইউরোপিয়ান ইউনিয়নে যেতে পারি কি না, সেই আলাপ আবার এখন হচ্ছে। তো সুতরাং গণতন্ত্র মানে এটাই। আমি ভালো মনে করি কিছু এলিটিস্ট চিন্তা থেকে, এবং আমি মনে করি অনেকগুলোই ভালো চিন্তা, আমি সত্যিই মনে করি, ইউ ক্যানট ইম্পোজ দোজ। জাতীয় সংসদ নির্বাচনের সরকারের প্রস্তুতি কেমন? একেবারেই ভালো না। মানে ন্যূনতম যে প্রস্তুতি সেটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা, কারণ এই নির্বাচনে আমরা ধারণা করতে পারি যে কিছু সহিংসতার ঝুঁকি আছে। এখন সরকার যখন ডে টু ডে বা রুটিন কাজ করতে পারে না, আমি আবারও ডেইলি স্টার প্রথম আলোতে যাই, প্রথম আলোর ওখানে যখন লোকজন দাঁড়ালো, আমি মব বলছি না এটাকে, এটা একেবারে পরিকল্পিত, ওখানে মিছিল নিয়ে আসছে, এটা দেখা যাচ্ছে, এবং বছরের পর বছর, মাসের পর না বছরের পর বছর কনসেন্ট ম্যানুফ্যাকচার করা হয়েছে,
যে কেন ডেইলি স্টার প্রথম আলো ভেঙে গুড়িয়ে দিতে হবে। ওখানে দাঁড়িয়ে মানে ইসলামী ছাত্র শিবিরের নেতারা বিভিন্ন জায়গা থেকে দাঁড়িয়ে এগুলো ডিমলিশ করার জন্য আহ্বান জানিয়েছেন, তাদের অনেক লোকজনকে ওখানে দেখা গেছে। তো ওখানে যখন আসে আমার ক্লিয়ারলি মনে আছে একটা পত্রিকা তাদের লাইভ স্ট্রিমিং করছিল, এসব ঘটনার আগে ওখানে পুলিশের সাথে কথা হচ্ছে, বাকবিতণ্ডা হচ্ছে। তো যে জিনিসটা আপনি দাঁড়ানো ছিলেন, ওখানে ছিলেন, আপনি এই কাজটা যখন ঠেকাতে পারছেন না, কখনো কখনো হয় না একটা অপরাধ ঘটে গেল, কিন্তু এইভাবে একটা পরিকল্পিত জিনিস যখন ঘটানো গেল এবং ওসমান হাদির মৃত্যুর পর একটা সমস্যা হতে পারে, এবং ওসমান হাদি কিন্তু হঠাৎ করেও মারা যাননি, উনি মারা যাচ্ছেন এই পরিস্থিতি 3-4 দিন ধরে ছিল। উনি মারা যাওয়ার আগের দিন প্রধান উপদেষ্টার একটা স্ট্যাটাসের মধ্যে মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। তো সেই কাজটা যে সরকার করতে পারে নাই, 300 কনস্টিটিউয়েন্সিতে যখন একসাথে নির্বাচন হবে, এবং আমি মনে করি একটা ঝুঁকিও আমি দেখি, সেটা হচ্ছে কেউ নির্বাচনে যদি খুব ডিজাস্টার্স পারফর্ম করবেন, এই পরিস্থিতি তৈরি হয়, তারা যদি কোনো রকম সহিংসতার চেষ্টা করে, খুব স্বাভাবিকভাবে যেটা হয় একটা সহিংস পরিস্থিতিতে আরও অনেকে ঢুকে পড়ার সুযোগ আছে। আওয়ামী লীগ চায় না বাংলাদেশে একটা ভালো নির্বাচন হোক। সো এটার জন্য যে আইনশৃঙ্খলার রক্ষার যে পরিস্থিতি প্রেক্ষাপট, এটা একেবারেই সিরিয়াস প্রস্তুতির অভাব তবে তো আছে। স্বীকার করবেন যে সরকারের পক্ষ থেকেও যে ভয়টা করা হয়েছিল যে আওয়ামী লীগ দেশের ভিতরে এবং বাইরে থেকে এই নির্বাচন বানচালের একটা চেষ্টা করবে, কিন্তু আমরা তফসিল ঘোষণার পর বা এখন প্রায় নির্বাচনী প্রচার শুরু হতে যাচ্ছে, আর সেই তৎপরতাটা দৃশ্যমান নয়। এটি তো নির্বাচনের জন্যে আর নির্বাচনী পরিবেশের জন্য একটা ইতিবাচক, এটি যেমন আবার নেতিবাচক হচ্ছে সরকার পরিস্থিতি, মানে প্রতিযোগী রাজনৈতিক দলগুলোর যে মুখোমুখি অবস্থান, যে সহিংসতা, এবং বেশ কয়েকজন শুধু সম্ভাব্য প্রার্থী শরীফ হাদি নয়, আরও কয়েকজন কিন্তু রাজনৈতিক দলের নেতাকর্মী এই নির্বাচনকে কেন্দ্র করে মারা গেলেন। সরকার এই যে পরিস্থিতি সামাল দিতে না পারায় কি সদিচ্ছার অভাব না সক্ষমতার অভাব? আচ্ছা, আমি প্রথম আওয়ামী লীগের প্রশ্নে একটা কথা বলি। আওয়ামী লীগের দিক থেকে আমাদের বিপদ শেষ হয়ে গেছে আমি মনে করি না। ওরা এখন হয়তো নিজেরা উদ্যোগ নিয়ে কিছু করছেন না, কিন্তু যদি এমন হয় যে নিজেদের মধ্যে সংকট তৈরি হলো, মানে প্রতিযোগী দলগুলোর মধ্যে সংঘাত তৈরি হলো, তখন কিন্তু সেটার সুযোগ তারা নেওয়ার চেষ্টা করবেন, দ্যাটস ফর শিওর। আর আপনি যেটা বলছেন যে কেন করছে না, আমি আসলে সক্ষমতার অভাব বলে মনে করি। এটা আসলে এই সরকারের সবচেয়ে বড় ফ্ল্যাগশিপ হচ্ছে এই সরকারের সক্ষমতার অভাব। আমরা দীর্ঘদিন থেকে আমরা তার হঠাৎ করে জুলাইয়ে এসে নামিনি মাঠে, আমরা অনেক আগে থেকে দেখছি কি হচ্ছে। আমরা মানতে প্রস্তুত আছি বাংলাদেশের প্রতিটা প্রতিষ্ঠান শেখ হাসিনা ধ্বংস করেছেন। আমরা মানতে প্রস্তুত আছি পুলিশ বাহিনীকে দিয়ে যা করানো হয়েছে তার পরবর্তীতে পাল্টা যা হয়েছে তাতে তাদের মনোবলের সমস্যা হচ্ছে। সেটা ধরে নিয়েও বলছি যে যতটুকু সক্ষমতা আপনার দেখানো দরকার ছিল আমরা সেটা দেখিনি। তো আপনি আওয়ামী লীগের মানে সাংবিধানিক প্রতিষ্ঠান বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংসের কথা বলেছেন, এটি নতুন ফেনোমেনা বা নতুন দৃষ্টান্ত আমাদের এখানে? সামরিক সরকারগুলোর আমলেও কিন্তু আমরা দেখেছি তারা নির্বাচন এবং গণভোটকে কীভাবে ম্যানিপুলেট করেছে, কীভাবে তারা পক্ষে নিয়েছে। সুতরাং প্রতিষ্ঠান ধ্বংসের প্রক্রিয়া তো স্বাধীনতার পর থেকেই আছে, একটু ডিফারেন্স আছে আমার মনে হয়। আমি নিশ্চিত নই, একটা সময় হয়তো পরবর্তীতে খোঁজার চেষ্টা করেছি, কিন্তু আমাদের এই যে সামরিক শাসনের যে জায়গাগুলো ছিল সেটা কতটা কোয়ার্সিভ আসলে ছিল সেই প্রশ্ন আমি এখন আসলে করি। যেমন ধরুন এরশাদ পতনের পর তো পুলিশ পালিয়ে যায়নি, তার মানে পুলিশকে প্রশাসন পালিয়ে যায়, তার মানে পুলিশকে এরশাদ অন্তত এমনভাবে ব্যবহার করেনি যে জনরোষ পুলিশকে পিটিয়ে মেরে ফেলতে হবে এই ধরনের চিন্তা করছে। অথবা জাতীয় পার্টির এরশাদ সহ সবাই দেশেই ছিলেন, এরশাদ জেলে গেলেন, জেলে থেকে উনি 5টা সিটে জিতলেন, জাতীয় পার্টি 35 বা 36টা সিটে জিতেছিল 91 সালে। কোনো নেতা তো পালিয়ে যান। এই যে আওয়ামী লীগের পুরো সব সদল বলে হাজার হাজার মানুষ পালিয়ে যেতে হলো কেন? তাহলে বাইতুল মোকাররমের খতিবকে পালিয়ে যেতে হলো। তার মানে আমার আন্ডারস্ট্যান্ডিং, আমি এই দুটো ঘটনাকে মিলিয়ে যেটা মনে করি, ইভেন এরশাদও প্রতিষ্ঠানগুলো সম্ভবত এতটা ধ্বংস করেন। আমি আরেকটা উদাহরণ আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়। 8ম সংশোধনীতে এরশাদ একটা অসাধারণ সিদ্ধান্ত নিয়েছিলেন। আমাদের কনস্টিটিউশনে আপার হাউসে অস্থায়ী বেঞ্চ নেওয়া যায়, কিন্তু উনি স্থায়ী বেঞ্চের করেছেন। এটা একটা, আমরা কিন্তু এবার একমত হলাম জাতীয় ঐকমত্য কমিশন। এটা অসাধারণ একটা প্রো পিপল স্টেপ ছিল। শুধু তা নয়, আজকে যে উপজেলা পরিষদ বা উপজেলার কাঠামো সেটাও কিন্তু এরশাদের। কিন্তু আমি কোর্টের কথা বলছি, যখন এটা বাতিল হলো
এরশাদ কি ওই বিচারকদের উপরে খড়গহস্ত হতে গেছেন? যান নাই। কিন্তু ষোড়শ সংশোধনী বাতিল করলো প্রধান বিচারপতি, একটা সিটিং প্রধান বিচারপতিকে গান পয়েন্টে দেশ থেকে চলে যেতে হয়েছে। আপনি যেটা বলছিলেন যে এই যে আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে গেল, আবার একই সঙ্গে তার আগে আমরা আলোচনা করলাম মব, জি, অর্থাৎ এই সংঘবদ্ধ সহিংসতার মুখে যে কেউ যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারেন, সেটাও পলায়নের একটা কারণ হতে পারে। কিন্তু তার চেয়েও যে প্রশ্নটি যে এই 90-এর গণ অভ্যুত্থানের পর পতিত স্বৈরাচার এরশাদ এবং তার দল নির্বাচনে অংশ নিতে পেরেছে, কিন্তু 24-এর গণ অভ্যুত্থানের পর যে পতিত সরকার বা বিতাড়িত সরকারের যারা নেতা কর্মী এবং ওই দলের তাদেরকে নির্বাচনে অন্তর্ভুক্ত করা যেত কিনা। আবার আমি ইন্টেন্সিটি ডিফারেন্সের কথা বলি। আমি ওই সময় খুব ছোট ছিলাম, আপনি আরও ভালো মনে করতে পারবেন। আমার ধারণা ওই সময় জাতীয় পার্টি যে ইলেকশনে পার্টিসিপেট করেছে, সামাজিকভাবে এটার বিরুদ্ধে খুব বেশি মানুষের অবস্থান ছিল না, আমার ধারণা। আমি নিশ্চিত নই, কারণ আমি বলছি তখন স্কুলে পড়ে, আমি খুব ছোট। কিন্তু পরবর্তীতে এবার আমি শুধু রাজনৈতিক দলের কথা বলছি না, মানে আমি সমাজের মধ্যে একটা প্রচণ্ড রেজিস্ট্যান্স দেখছি। তার মানে হচ্ছে আওয়ামী লীগ এবং ফাইনালি গণ অভ্যুত্থানে সে যে মারাত্মক কোয়ারশন তৈরি করে গেছে, যে বিভৎস বল প্রয়োগ করে গেছে, আওয়ামী লীগের পাপ তো লম্বা ছিলই, শেষ পর্যায়ে এসে যা করে গেছেন, এটার পর আসলে আমার মনে হয় এই ট্রমাটা সমাজের মধ্যেই আছে। কিন্তু সেটি জনগণ, সেটি জনরায়ের মধ্য দিয়েই তো তাকে পরাজিত করা যেত। আর এটা ঠিক আছে, এটা ঠিক আছে। তবে আমার ব্যক্তিগত অপিনিয়ন বলি, এটা হচ্ছে এরকম, মানে আওয়ামী লীগ কি একটা রাজনৈতিক দল কিনা এই প্রশ্ন আসলে আমরা গণতান্ত্রিকভাবে করতে পারি। আচ্ছা, এখন কেন বলছি? আমি থিওরিটিক্যালি কথাগুলো বলছি, বাস্তবতা ইজ এ ডিফারেন্ট ওয়ান। যেমন ধরুন জার্মান ইলেকশনে, গত ইলেকশনে এএফডি নামে যে দলটা, ও 20% ভোট পেয়েছে। ওদের তো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, তার সিটও তাই। এর আগের নির্বাচনে সে 10%, মানে ডাবল হয়ে গেছে তার ভোট। এবং আমি আওয়ামী লীগের ভোটও 20%-এর মতো মনে করি এখন, হার্ডকোর ভোট এই মুহূর্তেও আছে। আচ্ছা, এএফডি আদৌ সাস্টেইন করবে কিনা, সার্ভাইভ করবে কিনা, এটা নিয়ে মামলা চলছে গত 3 বছর থেকে। তার মানে কি এএফডি বলতে পারে আমি 20% লোকের সমর্থন আছে তাই আমি এখানে পারফর্ম করতে পারি? উত্তর হচ্ছে না। ডেমোক্রেটিক গেমের কতগুলো রুলস অফ দ্য গেম থাকে। এএফডি একটা ফ্যাসিস্ট দল, নিউ নাৎসি দল, এই আওয়াজ আছে। এখন কোর্ট যদি ডিসাইড করে যে এটা ঠিক, কিন্তু স্থানীয় কাঠামোয় কিন্তু তারা প্রতিনিধি আছে এবং তাদের ওটা তো ওদের সেন্ট্রালটাতেও আছে। কিন্তু আমি বলছি তারা নিষিদ্ধ হয়ে যেতে পারে, ওদের বিচার চলছে। তারা তো নিষিদ্ধ ছিলই, হ্যাঁ। পরবর্তীকালে ভিন্ন নামে তারা আসলো, আবার এএফডি আবার নিষিদ্ধ হতে পারে। আমি যেমন এই গত সেন্ট্রাল যে ফেডারেল ইলেকশন, তাতে তারা 20% ভোট এবং সিট পেয়েছে। স্টিল তার বিরুদ্ধে মামলা চলছে যে সে আসলে নিওনাজি কিনা। যদি প্রমাণিত হয়, আমি যে কথাটা বলতে যাচ্ছি, আপনার সমর্থন আছে তাই বলে কি কেউ বলছে, জার্মানিতে কি কেউ বলছে তাহলে ওকে ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিতে দাও? সরকার এসে যে গণ অভ্যুত্থানের সাথে গণহত্যার সাথে জড়িত, দুর্নীতি লুটপাটের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে তো আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, বিচার হচ্ছে, কিন্তু যাদের বিরুদ্ধে ব্যক্তি, দল হিসেবে কিন্তু এখনো বিচার হয়নি। আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা, কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, আপনি কি এটা সমর্থন করেন? একদম না, আমি ওই জায়গাটাতে আসতে চাচ্ছিলাম। তার মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আওয়ামী লীগ আদৌ একটা ডেমোক্রেটিক প্রসেসে পারফর্ম করার মতো মানে পলিটিক্যাল পার্টি কিনা, এটার জাজমেন্ট দরকার আছে। হতে পারে দেবে আদালত, ওটা আদালত দেবে একদম আইসিটিতে। তার মানে হচ্ছে আওয়ামী লীগ নিজে ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটির সাথে দলগতভাবে জড়িত ছিল কিনা। এখন ওই বিচারে তারা জড়িত দলগতভাবে নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু সে কাজ করতে পারবে। সো আমি ট্রায়ালটার পক্ষে, আমি ট্রায়ালটা করতে চাই। কিন্তু আপনি যেটা বললেন আওয়ামী লীগ তো এই নির্বাচনে পার্টিসিপেট করতে পারছে না মূলত একটা এক্সিকিউটিভ অর্ডারের কারণে। এটার বিরুদ্ধে আমরা চিরকাল কথা বলেছি। এমনকি 3 অগস্ট শেখ হাসিনার সাথে নির্বাচন নিয়েও তো তাহলে প্রশ্ন উঠবে, কুড বি কেউ তোলার চেষ্টা করবেন। কারণ হচ্ছে জামাত শিবিরকে যখন এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করা হয়েছিল, আমরা জামাত শিবিরের রাজনীতি পছন্দ করি না, কিন্তু এই অর্ডারটাকে আমরা সমালোচনা করেছিলাম। তাহলে কি দাঁড়ালো? আপনার যদি ক্ষমতা হাতে থাকে, কোনোদিন যে ক্ষমতায় আসে সেই যে কেউ একজন এই কাজটা করে ফেলতে পারবে মুহূর্তের মধ্যে। এটা মানে সুতরাং আমি এই প্রসেসটা কি করি, তবে আমি মনে করি একটা ট্রায়াল হওয়া দরকার আছে। কারণ আমার নিজের মধ্যে এই প্রশ্ন আছে, বিশেষ করে 2018 সালের রাতে সিল মারার পর থেকে আওয়ামী লীগ আদৌ একটা পলিটিক্যাল পার্টি কিনা। আমার আর্গুমেন্ট হচ্ছে আওয়ামী লীগ ওই পয়েন্ট থেকে সাম পলিটিক্যাল পিপল, বিজনেস পিপল, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি, এরকম মিলে একটা মাফিয়া নেক্সাস আসলে পরিণত হয়েছিল। কিন্তু প্রতিরোধ এবং মব এই
মানে প্রতিরোধ হচ্ছে একটা আইনি ভিত্তি থাকে, আর মবের কিন্তু আইনি ভিত্তি থাকে না। এই দুটোর মধ্যে অনেক সময় কিন্তু বিভাজন করাটা কঠিন হয়ে পড়ে আমাদের রাজনৈতিক বাস্তবতায়। আর সুতরাং এই বিতর্ক মানে এই বিষয়ে পরে আসব। নির্বাচনী প্রস্তুতিতে নির্বাচন কমিশন কতটা সক্ষম বলে মনে করেন? আমি খুব একটা সক্ষম মনে করি না। মানে আমাদের খুব, আমি প্রায় বলতাম কথাটা, যদিও নির্বাচন কমিশন সরকার না, এটা একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। আসলে কি স্বাধীন? কাগজে কলমে স্বাধীন। আমি ওই জায়গাটায় আসতে যাচ্ছিলাম। আমি ডক্টর ইউনূসের কাছে বলি, তাহলে নির্বাচন কমিশনের কাছে কী চেয়েছিলাম সেটা বোঝা যাবে। আমি ডক্টর ইউনূসের কাছে প্রায় বলতাম যে শুরু থেকে যে আমি দেখতে চাই ওনারা অনেক কিছু করছেন না, কিন্তু কিছু বেঞ্চমার্ক তৈরি করবেন। আমরা না ভবিষ্যতে তখন অন্য যে নির্বাচিত সরকার আসবে তাকে ধরবো, যে দেখো ইউনূস তো এটা পেরেছিলেন, ইউনূস সরকারের সময় তো এটা হয়েছিল, তুমি পারো না কেন? একটা ছোট উদাহরণ দেই, হজ ম্যানেজমেন্টটা তারা ভালো করেছেন, ভালো করেছে। তো আমরা এটা কিন্তু একটা বেঞ্চমার্ক পেয়ে গেলাম। ব্যাংকিং খাতের শৃঙ্খলা আনার ক্ষেত্রেও পেয়ে গেলাম বেশ কিছু কিন্তু কার্যকর ভূমিকা নিয়েছে। চাঁদাবাজি বিএনপি করে বলে আপনি চাঁদাবাজি ঠেকাতে পারবেন না, এটা তো হতে পারে না। আপনার কাজ বিএনপিকে ব্লেম করা না। বিএনপি করে কিনা ইজ এ ডিফারেন্ট ডিবেট। সরকার প্রত্যেকটা অপরাধীকে ধরবে। তো সরকার যদি চাঁদাবাজির একটা নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারতো একটা জায়গায়, নতুন নির্বাচিত সরকার না ওখান থেকে অনেক বেশি আবার আগের জায়গায় ফিরে যেতে সমস্যা হতো। ঠিক একইভাবে আমরা আসলে এইখানে যে গঠিত নির্বাচন কমিশন আছে তাদের কাছ থেকে একই রকম শক্তিশালী কিছু অ্যাটিটিউড দেখতে চাইতাম, দেখলে আমাদের ভালো লাগতো। তারা সেটা করছেন এবং আমার কাছে খুব টিপিক্যাল, খুবই দুর্বল একটা নির্বাচন কমিশন। সর্বশেষ বিতর্ক হলো পোস্টাল ব্যালট নিয়ে। পোস্টাল ব্যালট তো ভোটারের কাছে যাওয়ার কথা, সেটি কোনো দলের নেতার কাছে যাওয়া এবং সেই নেতা ভোটারদের কাছে বিতরণ করার, এটি কিভাবে? এটি তো গুরুতর অনিয়ম। এটা গুরুতর অনিয়ম এবং যেটা আমার ধারণা সেটা হচ্ছে যে দলের নেতার কাছে গেছে সেই দল সম্ভবত পরিকল্পনা করেই এভাবে ঠিকানা দিয়েছে, কিন্তু তাদের কিন্তু এটা চোখে পড়ার কথা ছিল যে ঠিকানা কমন ঠিকানা এগুলো হচ্ছে, এই ব্যাপারগুলো মাথায় রাখা দরকার আছে। তবে আমি একটু একটা জায়গায় ছাড় দিতে প্রস্তুত আছি, সেটা হলো পোস্টাল ব্যালট প্রবাসীদের জন্য যে স্কেলে এবার হচ্ছে এটা তো আসলে আর হয় নাই। আমাদের এটা আসলে কোনো না কোনো সময় আরেকটু ঠিক করে নিতে হবে। অনভিজ্ঞতার কারণে কিছু ভুল, সাম মার্জিন অফ এরার আমি ছাড় দিতে প্রস্তুত আছি। তবে এখন থেকে তাদের খুব ভালোভাবে দেখা দরকার যেটা কেমন। আরেকটা কথা খোলাখুলি বলে রাখা ভালো, এবার নির্বাচনের ফলাফল আমি যেরকম প্রেডিক্ট করি, এখানে কয়েক লাখ ভোটের ম্যানিপুলেশনে খুব মেজর কিছু হবে না, কিন্তু কোনো একদিন তো এই পরিস্থিতি হবে যে কোনো আসনে তো হতেই পারে, কোনো আসনে তো হবেই, হ্যাঁ কোনো আসনে তো হতেই পারে। কারণ আপনি ধরেন কোনো আসনে 10,000-এর মতো পোস্টাল ব্যালটের সংখ্যা, আর সেক্ষেত্রে বাংলাদেশের ইতিহাসে কয়েকশো ভোটে ডিসিশন, কয়েকশো ভোটে, 1 ভোটে, 5 ভোটেও কিন্তু জয় পরাজয় নির্ধারিত হয়। এই নির্বাচনে তো প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত ইসলামের নেতৃত্বে একটি জোট গঠিত হয়েছিল। সেই জোট আমরা সম্প্রতি দেখলাম যে সেই জোট থেকে ইসলামী আন্দোলন বেরিয়ে আসলো। এটি নির্বাচনী ভোটের রাজনীতিতে কী ধরনের প্রতিক্রিয়া আগে ফেলতে পারে? জামাতের একটা পজিটিভ ব্যাপারও আছে, এটা আমরা অনেকে হয়তো মিস করছি। পজিটিভ ব্যাপারটা হচ্ছে এই, ইসলামী আন্দোলন মানে ইসলামী দল আরও আছে, এখনও রয়ে গেছে, কিন্তু জামাত এই মুহূর্তে যে ধরনের একটা মুখোশ ধরা, আমি এটা মুখোশ ধরাই মনে করি, ধরার চেষ্টা করছেন। কিছুদিন আগেও যে খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের সাথে বলেছেন যে কোনো শরিয়া আইন তারা করছেন না, তারা এই ইমেজটা ধরার চেষ্টা করছেন। ইসলামী আন্দোলন কিন্তু জামাতের চাইতে অনেক বেশি রক্ষণশীল, অন্তত অ্যাপারেন্টলি আমি বলছি, ভেতরে জামাত অন্তত এখন যেটা দেখাতে চায়। কিন্তু আচরণে আবার তাদের যে নীতি, তাদের যে কি বলে ভাষাভঙ্গি, আর সেখানে কিন্তু আবার তারা খুবই নমনীয়। সেটি আপনি রাজনৈতিক প্রতিপক্ষের ক্ষেত্রে ধরুন, প্রতিবেশীর ক্ষেত্রে ধরুন, তারা জামাতের যেমন যুদ্ধাঙ্গে ভাব আছে সেটি কিন্তু তাদের মধ্যে নেই একদম। কিন্তু ওই যে বললাম, বিশেষ করে ইসলামী শরিয়ার প্রশ্নে তারা যখন কঠোর অবস্থান দেখাচ্ছেন, জামাত যেহেতু সেটা থেকে একটু দূরে থাকতে চাইছেন, ইন্টারন্যাশনালি বিশেষ করে জামাতের জন্য এই ব্র্যান্ডিং করা সোজা হবে যে এটা আসলে ইসলামী কোনো শাসন কায়েম করতে যাচ্ছে। আন্তর্জাতিক সমর্থন পাওয়ার জন্য এটা জামাত করেছে না নীতিই বদলাচ্ছে? তারা নীতি বদলাচ্ছে বলে আমি বিশ্বাস করি না। তারা নানা রকমভাবে তাদের কর্মীদেরকে নানান কিছু, একসময় নারী নেতৃত্ব হারাম বলে জামাতের বহু মানুষ, বিশেষ করে দেলোয়ার হোসেন সাঈদী তো প্রচুর ওয়াজ করেছেন, আপনি যে কেউ এখনও খুঁজলে পাবেন পুরনো ওয়াজ। পরবর্তীতে তারা নারী নেতৃত্বের অধীনে মন্ত্রী হলেন, এটার আবার ভিন্ন ব্যাখ্যা করছেন, এগুলো এখন কৌশল ইত্যাদি ইত্যাদি। তো যেটা বললাম, এটা খানিকটা সুবিধা তাকে দিতে পারে, কিন্তু তার অসুবিধার পরিমাণ অনেক বেশি। প্রথমত
এই দলটা বলছিল যে ইসলামী সব ভোট এক বাক্সে নাও। এই দলটা যে আদতে কোনো ইসলামী ছিল না এটা কিন্তু এখন রিভিলড। এবং ইসলামী আন্দোলন আমি ধারণা করি যৌক্তিকভাবেই তারা তাদের নির্বাচনী ক্যাম্পেইনে এই যে জামাত তার শরিয়া থেকে সরে আসছে সেটা সে সিরিয়াসলি বলবে, ফলে ওই সুবিধাটা তার পক্ষে পাওয়া সহজ হবে না। আর তাদের একটা সিগনিফিক্যান্ট নাম্বার অফ ভোটস আছে, আপনি মাত্রই বললেন প্রায় প্রতিটি আসনে, আপনি বললেন যে খুবই কম মার্জিনে ডিসিশন হয়, তো সেটা যদি হয় সেটা তাদের বিপক্ষে যদি যায় প্রবলেম হবে। আর আমি জানি না এটা কেমন হবে। 2001 সালে জাতীয় পার্টির সাথে ইসলামী আন্দোলনের জোট হয়েছিল, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ছিল তখন, তারা একটা আসন পায়নি, কিন্তু একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোট পেয়েছেন। কিন্তু ওই জোট 2001 সালে 14টা সিট পেয়েছিল, জাতীয় পার্টিরই মূলত, কিন্তু তাদের একটা জোট ছিল। তো এখন আমি জানি না জাতীয় পার্টির সাথে যদি তাদের এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং হয়, যদিও জাতীয় পার্টির সাথে এখন কেউ আন্ডারস্ট্যান্ডিং এ যাওয়া ইজ আ বিট রিস্কি। বিএনপির সঙ্গে তাদের কোনো সমঝোতা হতে পারে আমার মনে হয় না, এবং হওয়া উচিত হবে না। বিএনপির মানে খুব ইলেকশনের পয়েন্ট অফ ভিউতে যদি বলি, বিএনপির সাথে একটা গুরুত্বপূর্ণ ইসলামী দল আছে, এটা তার নির্বাচনী কৌশল হিসাবে জমিয়তে উলামায়ে ইসলাম থাকা, আরও দুটো আছে যেগুলো রেজিস্ট্রেশন নেই, এটা থাকা জরুরি ছিল। কারণ বিএনপির যে এক ধরনের প্রো মুসলিম, মানে ইসলামী শাসন কায়েম করবে তা না, এক ধরনের প্রো মুসলিম অ্যাটিটিউড ছিল, সেটার জন্য একটা ইসলামী দল সাথে আছে, দ্যাটস এনাফ। ইসলামী আন্দোলন যখন শরিয়া কায়েমকে প্রধান কারণ দেখিয়ে বেরিয়ে আসছে, তার জন্য বিএনপির সাথে যাওয়া আসলে সম্ভব না, কারণ বিএনপি তো শরিয়া কায়েম করছে না। কিন্তু ইসলামী আন্দোলন এবং জমিয়তে উলামায়ে ইসলাম তাদের মধ্যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে কিন্তু খুব পার্থক্য নেই। কিন্তু পার্থক্যটা এই জায়গায়, আগেরটা ছিল একটা ইসলামী জোট, মানে জামায়াতে ইসলামীও তো একসময় বিএনপির সাথে ছিল, বা 4 দলীয় জোটে আরও ইসলামী আন্দোলন, ইভেন এই যে বাংলাদেশ খেলাফত মজলিস তারাও তো ছিলেন তাদের সাথে। কিন্তু যেটা হচ্ছে বিএনপির বিরাট একটা দলের সাথে খুব খুব মাইনর পার্টনার হিসেবে থাকার কারণে তাদের এই আলাপগুলো কোনো দিন মেইন স্ট্রিম হয়নি। কিন্তু যখন একটা বিএনপির বিরুদ্ধে একটা ইসলামী জোট সব মানে ইসলামী ভোট এক বাক্সে নেওয়ার কথা আসছে, তখন অনিবার্যভাবেই শরিয়া শুধু না, কেউ কেউ তো খেলাফতের কথাও বলেন। জামাতের জোটে এখনও এমন দল আছেন যারা শরিয়া না, ইসলামী খেলাফত, মানে পুরো ইসলামের একজন খলিফা থাকবেন মনে করেন, আফগানিস্তানে যাওয়া আসা করেন, আফগানিস্তানের লোক এসে তাদের সাথে বসেন, এই মানুষজন আছে। সো যেহেতু এটা ইসলামী মেইন স্ট্রিম, এনসিপিকে আসলে এটা মেইন দল হিসাবে তো ধরা যাচ্ছে না, সে কারণে এটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জমিয়তের দিক থেকে আপনি দেখবেন তাদের এই আলাপ করার জায়গাতেই তারা নেই। কিন্তু জামাত জোটে তো এমন 3টি দল আছে যারা ইসলামী রাজনীতি, ধর্মভিত্তিক রাজনীতি করে না, যেমন জাতীয় নাগরিক পার্টি, এলডিপি এবং এবি পার্টি। এটাকে কিভাবে দেখছেন? এটা আসলে জামাতের জন্য জরুরি ছিল। আমি প্রায় বলছিলাম যখন এনসিপি যায়, এনসিপি যখন আলোচনা হচ্ছে, আমি বলছিলাম এনসিপির জন্য এটা খুবই ক্ষতির কারণ হবে, কিন্তু জামাতের জন্য সুবিধা হবে। এদের আগে কিন্তু জামাতের এটা পুরোটাকে একটা ইসলামী জোট মনে হচ্ছিল। মানে তাতে যেটা হয়, গ্লোবালি 9/11-এর পর অ্যান্টি ইসলাম একটা সেন্টিমেন্ট মাথাচাড়া দিয়েছিল, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে, ওটা আবার পড়ে গিয়েছিল। কিন্তু এখন আবার গ্লোবালি যে ট্রেন্ড, রাইটিস্ট যে পলিটিক্স শুরু হয়েছে ইউরোপে, আমেরিকা, এখন আবার কিন্তু অ্যান্টি ইসলাম রেটরিক আবার বাড়ছে। ফলে ইউরোপে বহু দেশে অ্যান্টি ইসলাম রেটরিক দিয়ে রাইটিস্টরা দাঁড়িয়ে যাচ্ছে। ফলে এই যে ইসলামী দল যারা এসে কি বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করে ফেলবে কিনা, এটার জন্য তার একটা আন্তর্জাতিক চাপ ছিল, প্লাস দেশের অভ্যন্তরেও তো আমাদের প্রচুর লিবারেল মানুষ আছে যারা চায় না বাংলাদেশ, যারা মুসলিম, যারা প্র্যাকটিসিং মুসলিম আছে, কিন্তু এখানে শরিয়া আইন কায়েম হবে চায় না। তাদেরকে একটু ক্যামোফ্ল্যাজ করা গেল যে এনসিপি গেছে, না এটা তো আসলে পিওর ইসলামী জোট না। এনসিপি স্বেচ্ছায় গেল না তাদের ঠেলে দেওয়া হলো? আমার কাছে স্বেচ্ছায় মনে হয়েছে। আমি রাদার এনসিপির একজন নারী নেত্রী, তার কথা যদি বলি, তাসনুবা জাবিন একটা লম্বা স্ট্যাটাস দিয়েছিলেন, তিনি যাকে অলমোস্ট একটা নাটক বলছেন এবং স্ক্রিপ্টেড বলছেন। উনি বলছেন যে যাওয়ায় সমস্যা ছিল না, কিন্তু উনি যেহেতু ইনসাইডার এবং খুবই ইনফ্লুয়েন্সিয়াল একজন মানুষ, তার কাছে মনে হয়েছে যেটা আসলে একটা, এই যে এর সাথে আলোচনা, বিএনপির সাথে আলোচনা, সব কিছু মিলে তার কাছে মনে হয়েছে দ্য প্রসেস ইজ। বিএনপির সাথে আলোচনাটা ভেঙে গেল কেন? আমার ধারণা যেটা, সেটা হচ্ছে বিএনপির সাথে আসন ভাগাভাগির সমস্যা আমার কাছে মনে হয়। এখন একটু আমি আপনাকে হিসাবটা মিলিয়ে দেই। বিএনপি মানে জামাত তাকে যে সিট দিয়েছে, বিএনপি তার 1/4 সিট দিলেও আসলে হয় না। আমি মনে করি বিএনপি জামাতের 4 গুণ সিট পাবে বা আরও বেশি পাবে। এখন বিএনপি অঙ্কটা মিলিয়ে নেন, ধরলাম বিএনপি 10টা সিট দিতে চায়, ধরলাম ওনাদের তো 30 জন নির্বাচন করতে চান, জিতুক না জিতুক উনি একটা এমপি ইলেকশন করে ফেললেন এবং জামাতের সমর্থনে কয়েক হাজার ভোট তিনি পেয়ে গেলেন।
এই বাকি 20 জন যে আছেন, এই বাকি 20 জনের তো বিএনপির সাথে যাওয়াটা ভালো লাগবে না, কারণ ওনাকে তো ওই 30টা সিটের ছাড় তো দিচ্ছে না। সত্যি একটা ইন্টারনাল ডিনামিক্স আছে। আমার যেটা মনে হলো এনাদের আসলে এমপি ইলেকশন করার, এখন ধরুন 10 জনের মধ্যে যদি 4 জন 5 জন জিতে আসেন, আমি যদি নমিনেশন না পাই, আমি তো এমপি হলাম না। এবং ওনারা প্রায় কিন্তু একই রকম বয়সের বন্ধুস্থানীয় মানুষ, পিআর জেলাসি থাকতেই পারে। কিন্তু এনসিপি যখন গঠিত হলো, তা এক ধরনের জনমনে উৎসাহ উদ্দীপনা ছিল এবং এক জনসমর্থনও ছিল। সেই সমর্থনটা ধীরে ধীরে কমতে থাকলো কেন? আমি প্রথম মনে করি ওনারা যখন দল তৈরি করতে গেছেন তার আগেই তাদের সমর্থন অনেক কমে গেছে। ওনারা তো এই ফেব্রুয়ারিতে তাদের 1 বছর পূর্তি হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং একটা জাতীয় নাগরিক কমিটি তৈরি হয়েছিল। মানে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে বিশেষ করে সামনের সারিতে থাকা অনেক পরিচিত তরুণরা নানান অনিয়ম দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছেন। বা আমি সফট করে যদি বলি, দ্যাটস এ হিউজ পারসেপশন যে ওনারা এগুলোর মধ্যে জড়িয়ে পড়েছেন। ফলে যেটা হলো, সাধারণ মানুষ আসলে তাদেরকে আগে যেভাবে দেখেছিলেন সেই জায়গাটায় দল তৈরি করার সময়ই তারা ছিলেন না। এরপর দল তৈরি করলেন, দল তৈরি করার পর থেকে তাদের নানা কিছুতে মানুষের মধ্যে প্রশ্ন, একই প্রবণতা, যেসব কাজের কথা বলছে এগুলো কন্টিনিউ করলো। বিরাট কমার্শিয়াল অফিস, বিরাট জাঁকজমক, মানুষ প্রশ্ন করতে শুরু করলো এগুলো সোর্স কি, কোথায়, কেন, কিভাবে। আরেকটা বড় জায়গা আমার কাছে মনে হয় ব্যর্থতা, সেটা হচ্ছে তারা তাদের রাজনীতিটা ঠিক করতে অনেক দেরি করে ফেলেছেন। অনেক পরে এসে তারা কিছু গাইডলাইন দিয়েছেন, বহু পরের ব্যাপার। মুখে মধ্যপন্থী বলছেন। আমি এটা নিয়ে তাদের সাথে কথা বলেছি যে মধ্যপন্থা ইটসেলফ ইজ এ স্পেকট্রাম। সেন্টার রাইট থেকে শুরু করে সেন্টার লেফট, এর মাঝখানে প্রচুর স্পেকট্রাম আছে। আপনাকে তো ডিটারমাইন করতে হবে আপনি কী করেন। একই সাথে তাদের মুখে আমার কনফিউজড মনে হয়েছে। তারা একসাথে মধ্যপন্থার কথা বলে, লিবারেলিজমের কথা বলে, একই সাথে তাদের নেতা এমন জায়গায় উপস্থিত থাকেন যেখানে ইসলামিস্টরা বিভৎস গালিগালাজ করছেন নারীদেরকে, নারী কমিশনের রিপোর্টকে কেন্দ্র করে। সো এগুলো যখন মানুষ দেখছে তখন এই কনফিউশনটা থাকে, তখন বোঝা গেল যে তাদের আসলে রাজনীতি, ডিফাইন্ড কোনো রাজনীতি নাই। এটাও প্রভাব ফেলেছে। এনসিপির জামাত জোটে যাওয়াকে কেন্দ্র করে বেশ কিছু নেতাকর্মী দল ত্যাগ করেছে। আমি এখানে খুব স্বাভাবিকভাবে দেখি, বিশেষ করে নারীরা খুবই উচ্চকিত, দল ত্যাগ করেছেন এবং দলে থেকেও সবচেয়ে বেশি ফাইটটা তারা দিচ্ছেন। আমার কাছে ব্যক্তিগতভাবে একটা জিনিস মানে খুবই দুঃখের লাগে, সেটা হলো এনসিপির একটা বিরাট ইউএসপি ছিল, কোনো একটা রাজনৈতিক দলে রিলেটিভের রেফারেন্স ছাড়া, বাবা, স্বামী, ভাই, এদের কিছু না হয়ে ইয়াং নারীদের একটা বাঞ্চ খুবই মানে মুভমেন্টে ছিল, দলে তারা সিগনিফিক্যান্ট ছিল, ভাইব্রেন্ট ছিল। আমি এদের অনেকের সাথে টকশো করেছি, দে আর হাইলি কম্পিটেন্ট। এরা যখন দেখছে যে দল একজন নারীও নমিনেশন দেয়নি, একজন না, 5% দেওয়ার কথা ছিল, মানে তারা নীতিগতভাবে, যদিও সমস্ত তাদের নোট অফ ডিসেন্ট আছে সেখানে, একজন নারীকে তারা দেয়নি। এবং নারীকে তারা কীভাবে দেখে, অন্য যে দলগুলো আছে তারা নারীকে সম্পর্কে তাদের যে অবস্থান, তাদের যে চিন্তা, সুতরাং তারা নিতে পারবে না। অ্যাট দ্য সেম টাইম যারা সেন্ট্রিস্ট পলিটিক্স করেন, মানে এখানে একটু জিনিস একটু ক্লিয়ার করে রাখা দরকার, জামাত বিএনপির সাথে গিয়েছিল, এনসিপি কিন্তু জামাতের সাথে গেছে। দ্যাটস এ হিউজ ডিফারেন্স। জামাতের একটা রাজনীতি আছে, তার অংশ তারা হচ্ছেন। উনি এই ছোট দল হয়ে 30টা সিট নিয়ে উনি জামাতের পলিসি ডিকটেট করবেন, হতে পারে না। আমি যদি এখন এই প্রশ্ন করি, আমি এই প্রশ্ন ইনফ্যাক্ট কিছুদিন আগে একটা রাউন্ড টেবলে করেছিলাম, যখন এনসিপি এই কথাগুলো বলছেন। এখন আপনার এখানে প্রশ্নটা করে রাখি, ধরলাম জামাত নির্বাচনে জিতলো, মানে তারা বলছেন তারা আলাদা আলাদা ইশতেহার দেবেন, তাই তো? কিন্তু জনগণ তো জোটকে ভোট দেবে, জনগণ জোটকে ভোট দেবে, জোট মাথায় রেখে প্রতীক থাকবে, কিন্তু ভোট দেবে জোটকে। আচ্ছা, যদি ক্ষমতায় যায়, বাংলাদেশ আসলে কার ইশতেহারে চলবে? আমি তো বুঝি জামাতের ইশতেহারে। কিন্তু জামাত তো নিজেকে বদল করেছে, নিজেকে অনেক মূল তাদের যে কোরআন সুন্নাহ ভিত্তিক শাসনের কথা বলে না, তারা সব লোকের শাসনের কথা বলছে। একটা দলের সদস্য, কেন্দ্রীয় সদস্য রুকন, যে কেউ ওনাদের অনলাইনে গঠনতন্ত্র পাওয়া যায়, ওনাদের কেন্দ্রীয় সদস্যকে রুকন বলে। রুকন মুসলিম হলেই হবে না, ইনফ্যাক্ট সাচ্চা মুসলিম হতে হবে। ওখানে লেখা আছে আপনি ফরজ ওয়াজিব সহ সব মেনে চলছেন, আপনি কবিরা গুনাহ থেকে মুক্ত থাকছেন। ওনাদের প্রস্তাবনা যদি পড়েন পুরোটা জাস্ট ওখানে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি অর্জন ছাড়া আর কোনো কথাই নেই। কিন্তু কি হলো, আমি কারণটা বলতে পারি, এজন্য বলছি এগুলো প্রত্যেকটাকে আমি সন্দেহ করি। আপনি যদি শরিয়া কায়েম করবেন, গঠনতন্ত্র এটা ছিল একসময়, এটা সরানো হয়েছে তাদের নিবন্ধনের জন্য।
মুখেও এখন যা বলছেন এগুলো আপনি কৌশল করছেন বলে আমি মনে করি, নাহলে আপনার কনস্টিটিউশন এরকম কেন? আমি একটা উদাহরণ দিই, তারা তো অন্য ধর্মের একজন মানুষকে প্রার্থী করেছেন। এটা প্রতারণা। আমি একটা উদাহরণ দিই, দ্যাটস ইন্টারেস্টিং। আমি জামাতের এই ঘটনাটা খুঁজতে গিয়ে আমার মনে হলো আচ্ছা আমি একটু দেখি তো বিজেপির কনস্টিটিউশনটা কেমন আছে। ইনফ্যাক্ট আমি একটা লেখা লিখতে শুরু করেছি, এই কারণেই এই কনস্টিটিউশনটা এনেছি। বিজেপির কনস্টিটিউশন যদি কেউ পড়েন, এটা জাস্ট আর একটা দলের মতোই কনস্টিটিউশন। ওদের সদস্য হওয়ার ক্ষেত্রে বলা হয়েছে আর্টিকেল 2 বা 3, 2 আর 3 যদি তুমি মানো, তোমার বয়স যদি 18 হয় সদস্য হতে পারবা। 2 আর 3 হচ্ছে দলের চাওয়া লক্ষ্য, সাধারণ লক্ষ্য, দেশপ্রেম করবে, ভালো করবে, ইত্যাদি ইত্যাদি। তো বিজেপি হিন্দুত্ববাদী রাজনীতি করে। আরএসএস এর কনস্টিটিউশনের মধ্যে কিন্তু প্রচুর হিন্দুত্ববাদী কন্টেন্ট আছে, কিন্তু অত রাজনীতি করে না, তো ভোট চায় না। বিজেপির মধ্যে তো ওটা নেই। সো যে দলটা বলছে আমি আমাকে পরিবর্তন করেছি, তার কনস্টিটিউশন এরকম কেন হবে? কোনোভাবেই হতে পারে না। ওই কনস্টিটিউশনে ইসলাম ছাড়া কিছুই নেই। সমাজ চাহিদা অনুযায়ী তারা তো গঠনতন্ত্র পরিবর্তনও করতে পারে। যদি করে তখন আমরা কথা বলবো। যেমন ধরুন মুসলিম যে আইডেন্টিটি আছে সেটাকে ধারণ করেও এক ধরনের রাজনীতি আছে। বাংলাদেশে এবি পার্টিকে আমি সেরকম রাজনীতি মনে করি। এরা আসলে ইনফ্লুয়েন্স বাই টার্কির AKP, ট্রুথ অ্যান্ড জাস্টিস পার্টি। ইসলামী মূল্যবোধের কথা বলেন এবং তারা একরকম ইসলামকে ইউজও করেন। এরদোগান ইসলামী মূল্যবোধের কথা কিন্তু বিএনপিও বলে, কিন্তু ডিফারেন্স একটা জায়গায় আছে, সেটা হলো বিএনপির এটা এক ধরনের ভোটের রেটরিক, কিন্তু কতটুকু করব ব্যাপারটা সেই রকম। যেমন AKP বেশি করে, ধরুন উনি যখন সুদের হার কমাচ্ছিলেন, উনি ইসলামে সুদ হারাম তাই এটা করছে, যদিও সুদ আবার বাড়িয়ে ফেলতে হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো এরকম কিছু কাজ তারা করছেন। তো এইটা একটা রাজনীতি আছে। সেই ক্ষেত্রে আপনার কনস্টিটিউশন আপনি যদি এবি পার্টি কনস্টিটিউশন আপনি যদি দেখেন, ওনার মধ্যে লেখা আছে ইসলামী মূল্যবোধ তারা ধারণ করবেন বা এগুলো তারা প্রয়োজনে ব্যবহার করবেন, কিন্তু ওনাদের সদস্য হওয়া থেকে শুরু করে যাবতীয় কর্মসূচি ওরকম না। সো জামাত যদি কোনো দিন AKP পার্টি হতে চায়, তাকে এই কনস্টিটিউশন বাদ দিতে হবে। এবং দেখুন AKPর মধ্যে ট্রুথ অ্যান্ড জাস্টিস বলছে, ইসলাম শব্দটা নাই। আপনি ইসলামকে ব্যবহার করতে পারবেন না। তো জামাতে ইসলামের তাহলে ইসলাম কেন? জামাত ইসলাম কিন্তু বলছে সৎলোকের শাসন, এর উপরে গুরুত্ব দিচ্ছে, সন্ত্রাসের বিরুদ্ধে ইনসাফ ভিত্তিক সমাজ। আমি খুব সিরিয়াসলি মনে করি এই যে বারবার বলছি এগুলো প্রতারণা। কারণ হচ্ছে জামাতের বিশেষ করে নারীরা বাড়ি বাড়ি গিয়ে, আমি আমার আত্মীয় আমার পরিচিত মানুষের কাছ থেকে শুনেছি যে এটা ইমানি দায়িত্ব জামাতকে ভোট দেওয়া বলছে, এবং তাদের বেশ কয়েকজন এই ধরনের মন্তব্য অলরেডি সামনে চলে আসছে যারা নির্বাচন করছেন। সুতরাং সৎলোকের শাসন তারা বলুক, তাতে সমস্যা নেই। কিন্তু আমার প্রশ্নটা আরেকটা জায়গায়, শুরুতে যেটা করছিলাম, উনি যদি ইসলাম কায়েমের রাজনীতি না করেন, শরিয়া কায়েমের রাজনীতি, আমার নামের সাথে ইসলাম থাকবে কেন? উনি কিন্তু এটা ব্যবহার করছেন। তো আপনি জামাত ইসলামের গঠনতন্ত্রের পরিবর্তন বা গঠনতন্ত্র সম্পর্কে বলছিলেন, এবার যদি এসে আমার বিএনপির গঠনতন্ত্র মূল কাঠামো গঠন করা হয়েছিল বিএনপি যখন প্রতিষ্ঠা হয় এবং জিয়া রহমানের সময়। পরবর্তীকালে আমরা জাতীয় পার্টি যখন গঠিত হয় সেটা হোসেন মোহাম্মদ এরশাদের শাসন আমলে, এবং দুই দলের গঠনতন্ত্রের মধ্যে মৌলিক কোনো ফারাক নেই। দলীয় প্রধানই হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী। যে রাজনৈতিক দল গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় সেই রাজনৈতিক দলের গঠনতন্ত্র এরকম বিধান থাকা উচিত কি? উচিত না, কিন্তু একটা পার্থক্য আছে। মানে আমরা যেন জামাতের সাথে প্যারালাল না করি। না, জামাত না, হ্যাঁ, আমি আসছি জাতীয় পার্টি গঠনতন্ত্র এখানে আসলাম। একটা দল ডিসাইড, ধরুন এটা কিন্তু আমরা নাগরিক সমাজ থেকে প্রশ্নগুলো তুলবো, কিন্তু একটা দল যদি ডিসাইড করে আমার প্রেসিডেন্ট এরকম হবে, আমার দল নির্বাচন করতে যাচ্ছে, আমাকে যদি জনগণ পছন্দ না করে, সেই অধিকার তো জনগণের আছে। কিন্তু আমরা দেশে গণতন্ত্র চাই, দলের গণতন্ত্র চাবো না? আমরা চাবো। আবারও একই কথা, মানে দিনের শেষে গণতন্ত্র কীভাবে কাজ করে? ধরুন আমি হাইপোথেটিকলি বলছি, আমার একটা দল আছে, আমি দলের প্রেসিডেন্ট এবং আমি সব আমার মতো করে করি। ইটস এ ভেরি ব্যাড থিং। না, আমি তো দলের প্রেসিডেন্ট না, দল আমাকে প্রেসিডেন্ট নির্বাচিত করবে। আপনি যে অর্থে বলছেন যে আমি ধরলাম যেটা আমার মতোই। আমি খুব বেসিক কয়েকটা কথা বলি। আমার গঠনতন্ত্র কি আমার কনস্টিটিউশনের সাথে কনফ্লিক্ট করে? যদি না হয় তাহলে আমার গঠনতন্ত্র ঠিক আছে। আচ্ছা, ঠিক থাকলে কি সবসময় ঠিক আছে? যে প্রশ্নটা আপনি করছেন, আমরা এই আলাপটা কিন্তু করব, এই আলাপটা করেই যাব। কিন্তু আমি মনে করি কি, গণতান্ত্রিক ব্যবস্থা এই যে আমরা জানাচ্ছি, এগুলোর কিন্তু একটা জনভিত্তি, জনগণের দিক থেকে একটা চাপ তৈরি হওয়ার প্রশ্ন আছে। মানে আমি কথাটা কেন বলছি, আসলে এই সংস্কার নিয়ে এই আলাপগুলো প্রচুর হলো। মানে আমরা খুব মনে করছি, ধরুন গঠনতন্ত্রের মতো আমাদের সংবিধানও চেঞ্জ করে ফেললে আমরা খুব ভালো গণতান্ত্রিক দেশটা হয়ে যাব, অনেকে মনে করছেন আর কি। সেই প্রসঙ্গে কথাটা বলছি। যেমন উদাহরণ দিই,
দুবারের বেশি প্রাইম মিনিস্টার থাকা যাবে না, বা দলের প্রধান আর প্রাইম মিনিস্টার একই ব্যক্তি হবেন না, ইত্যাদি ইত্যাদি। আমি তখনই উদাহরণটা দিতাম। 2004 থেকে 2014 পর্যন্ত কংগ্রেস পাওয়ারে ছিল। সোনিয়া গান্ধী প্রাইম মিনিস্টার যখন হওয়ার চিন্তা করছিলেন, তখন সিরিয়াস সমালোচনা শুরু করে বিজেপি যে আপনি তো জন্মগত ভারতীয় নন, তো সোনিয়া আর প্রাইম মিনিস্টার হন নাই, মনমোহন সিং প্রাইম মিনিস্টার হলেন। ওই 10 বছর কি মনমোহন সিং প্রাইম মিনিস্টার ছিলেন? মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু দলীয় কর্তৃত্বে ছিলেন না, সেটা বলতে পারেন। প্রাইম মিনিস্টারের ডিসিশনও কি মনমোহন সিং খুব স্বাধীনভাবে নিয়েছেন? আপনি যেভাবে বাংলাদেশে যেভাবে দল এবং সরকার একাকার, ভারতে কিন্তু দল ও সরকার পুরোপুরি একাকার নয়। মনমোহন সরকার সম্পর্কে সিরিয়াস অভিযোগ আছে, মেজর পলিসি ডিসিশন আসলে প্রাইম মিনিস্টার কি নেবেন সেটাও সোনিয়া গান্ধী নিতেন। উনি জাস্ট প্রাইম মিনিস্টার পদটা নেননি। আমি যে প্রসঙ্গে যেটা বলতে যাচ্ছিলাম, গঠনতন্ত্র বিএনপির বা অন্য কোনো দলের যে গঠনতন্ত্র আছে, সেই গঠনতন্ত্র ঠিক করতে হবে, এটাও ভুল নাই। কিন্তু করার পরও ফাঁক বেরিয়ে যায়, কনভেনশন হবে, হয়ে সবাই নির্বাচন করবে, আছে না কথাবার্তা। এর ফাঁকগুলি দুই মেজর দলই, বিএনপি আওয়ামী লীগ, শেষ পর্যন্ত কি হতো? সবাই ওনাকে ক্ষমতা দিয়ে দিচ্ছে, উনি ওনার মতো করে সব করছেন। সো আমি এই যে আমরা আলাপটা করছি আপনার সাথে, আমি এটাই একমত যে দলটা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, তার গঠনতন্ত্রে গণতান্ত্রিক ব্যবস্থা থাকতে হবে এবং সেটা ফলোড হতে হবে। কিন্তু এই আলাপগুলো আমি মনে করি আরেকটু পরের আমাদের করে যাওয়া, এটা এফেক্টিভ হওয়া, আলাপগুলো পড়েন না, মানে এগুলো এফেক্টিভ হওয়ার জন্য টাইম লাগবে, কারণ মানে সাধারণ মানুষের এই জিনিসগুলো তার মাথায় ঢুকতে হবে এবং সেদিক থেকে চাপটা তৈরি হতে হবে। কারণ কোনো গণতান্ত্রিক দল আসলে, আমি যেটা বুঝি, জনগণের চাপ ছাড়া পাল্টাবে নিজ থেকে, এই প্রবণতা খুব কম। বিএনপির চেয়ারম্যান 17 বছর পর দেশে এসেছেন এবং দলের দায়িত্ব পুরোপুরি নিয়েছেন। তার যাওয়া এবং আসার মধ্যে যে 17 বছরের এই ব্যবধান, এই পার্থক্যটা কীভাবে দেখছেন? পরিবর্তন খুব সিগনিফিক্যান্ট একটা পরিবর্তন তো আছেই আসলে। মানে তিনি যখন দেশ ছেড়ে যান, তার আগে বিএনপি সরকার ক্ষমতায় ছিল। সেই সরকারটা তখনকার প্রেক্ষাপটে বাংলাদেশের আগের সরকারগুলোর তুলনায় অনেক ক্ষেত্রেই তুলনামূলকভাবে খারাপ সরকার ছিল। মানে আমি এই কথাটা এই বলছি, এরপর যা হলো বাংলাদেশে সেটা আবার ওই সরকারকে ভালো করে না, তুলনামূলকভাবে। মানে আমরা তো অনেক সমালোচনা তখন ওই সরকারে করতাম। আমি এখন একটা ইন্ডিকেটরের কথাই বলি। মানে শেখ হাসিনার সময় বাংলাদেশ ওই যে ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিটের যে ডেমোক্রেসির র্যাঙ্কিং, ওতে হাইব্রিড রেজিম ছিল। 2006 সালে বিএনপি যখন ক্ষমতা ছেড়ে চলে যায় 5-6, ওই সময়গুলোতে বাংলাদেশ সেকেন্ড ক্যাটাগরি ফ্লড ডেমোক্রেসি ছিল। তো এটাই ভারত ত্রুটিপূর্ণ গণতন্ত্র, আমেরিকাও ট্রাম্পের সময় ত্রুটিপূর্ণ গণতন্ত্র। তো আমরা ওই সময়কার কিন্তু সমালোচনা ছিল, এবং সেই ক্ষেত্রে বহু ক্ষেত্রেই জনাব তারেক রহমানের অনেক ইস্যুতে জড়িয়ে ইনফরমেশন এবং ডিসইনফরমেশন দুটোই ছিল। কারণ এটা যেহেতু তিনি প্রকাশ্যে, বিশেষ করে 1/11 সময়কার কিছু ঘটনা, একজন খুবই সম্মানিত সম্পাদক যেহেতু স্বীকারও করেছেন যে অনেক ভেরিফিকেশন ছাড়াও অনেক কিছু করেছেন, তো কিছু ন্যারেটিভ তৈরি হয়েছিল। সেই জায়গায় তিনি যখন ফেরত আসলেন, ওনার ওই সময়, এবং উনি বয়সেও ম্যাচিওর্ড হয়েছেন, এটাও আমরা ধর্তব্যে নিতে হবে। তো সেটার তুলনায় এটা একেবারেই আমূল পরিবর্তনের জায়গা। আমি দেখেছি ব্যক্তিগতভাবে তার প্রতি কারো যদি খানিকটা নেগেটিভ অ্যাটিটিউডও থেকে থাকতো আগে, তার এটা শুধু চলে আসার সময়ও না, উনি লাস্ট সময়গুলোতে 2-3-4 বছরে যা বলছিলেন, কথা বলছিলেন, বিশেষ করে 5 আগস্টের পরবর্তী সময় তিনি যেভাবে মানুষের সামনে আসছিলেন, তার সম্পর্কে একটা খুব পজিটিভ পারসেপশন তৈরি করতে পেরেছেন, এবং ফেরার পর সেটা আরও স্ট্রেংথেন। তার সামনে প্রধান চ্যালেঞ্জ কি? প্রধান চ্যালেঞ্জ হচ্ছে ওনার দলকে ওনার চিন্তার সাথে রেজোনেট করানো। আমার এই সন্দেহটা খুব আছে। আমি কিন্তু কনভিন্সড উনি দেশ সম্পর্কে যা ভাবছেন, যা করতে চাচ্ছেন, এটা উনি মিন করেন। আবার উনি যা মিন করেন সেটা যে পুরোপুরি পারবেন আমি তাও মনে করি, এটা বাংলাদেশ। কিন্তু উনি যা চান, ওনার দল কি আসলে রেজোনেট করে, একটা পুরনো দল, পুরনো চিন্তার দল। এখানে বিভিন্ন পর্যায় থেকে গ্রাসরুট পর্যন্ত যে কর্মীরা আছে, ওনার চাওয়াটা, ওনার চিন্তাটাকে ধারণ করতে পারে। যদি না পারে তাহলে আসলে উনি ফেল করবেন। সেটার চেষ্টা তাকে আসলে করতে হবে। বিএনপির যে মনোনয়ন 300 আসনে তো না, মুক্তিযোদ্ধাদের রেখে 280টি আসনে মনোনয়ন দিয়েছে। মনোনয়নের ক্ষেত্রে কি যোগ্যতা বিবেচনা করা হয়েছে? আমি খানিকটা ইনসাইড ইনফরমেশন জানি যে তাদের মানে এই প্রথম সম্ভবত কিছু একটা দলের অনেক ডিনামিক্স থাকে, মোটামুটি জরিপের উপরে ভিত্তি করে মনোনয়ন হয়েছে, এটা ফ্যাক্ট প্রায় সব ক্ষেত্রে।
কিছু ব্যতিক্রম আছে এই দলের বারবার বলছি, একটা হলো জোটের জন্য ছাড়ের প্রশ্ন আছে, আর হলো আরও কিছু অন্যান্য ডিনামিক্স থাকে। এর বাইরে গ্রসলি এটা তারা একটার পর একটা জরিপ করে গত 17 বছর যারা ত্যাগ স্বীকার করেছেন, সংগ্রামে ছিলেন, মাঠে ছিলেন, জেল জুলুম, তারা কি তার প্রতিদান পেয়েছেন? আমার এই কথাটা খুব হার্শ শোনাবে, তারপর আমি বলে ফেলা পছন্দ করি। মানে আমি অনেক সংগ্রাম করেছি, লড়াই করেছি, ত্যাগ করেছি, তার মানে আমাকে এমপি হতে হবে বা এমপি হলে রিওয়ার্ডেড হব বা আমাকে মন্ত্রী করতে হবে বা আমাকে ওই জায়গায় বসাতে হবে, এই প্রবণতা থেকে যদি এদেশের রাজনীতি বেরোতে না পারে আমাদের ভবিষ্যৎ নেই। এই প্রবণতা আপনি নেতিবাচকভাবে দেখছেন, কিন্তু অন্য কাউকে দল থেকে নিয়ে আসা অথবা 17 বছর নীরব ছিল তাকে মনোনয়ন দেওয়া, সেটাকে কিভাবে দেখবেন? ওই যে শুরুতেই বললাম যে অনেকগুলো ডিনামিক্স থাকে, এটা আমি একমত আপনার সাথে, ওটাই একমাত্র যোগ্যতা হতে পারে না। কিন্তু যারা এটা করেছেন তাদের অনেকে যোগ্যও ছিলেন, হয়তো জরিপে তিনি এগিয়েও আছেন, কিন্তু ওখানে কাউকে নিয়ে আসলেন আপনি, এটা প্রবলেম্যাটিক। কিন্তু কেউ একজন এটা করলেন, কিন্তু তিনি আসলে 5 আগস্ট পরবর্তী সময় অজনপ্রিয় হয়ে গেছেন। আমরা জানি অনেকে হয়েছেন এটা, উনি লড়াই করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু তার কিছু আচরণ পরবর্তীতে এমন হয়েছে তিনি আসলে অজনপ্রিয় হয়ে গেছেন, এটাও হয়েছে। বহুদলীয় গণতন্ত্রের সরকার ও বিরোধী দলের বিভাজনটা স্পষ্ট, কারণ বিরোধী দল সরকারের সমালোচনা করবেন। তারেক রহমান একাধিকবার বলেছেন যে নির্বাচিত হলে তারা জাতীয় সরকার গঠন করবেন। সেই জাতীয় সরকার কীরকম হতে পারে, বা আদৌ এটি গণতান্ত্রিক ব্যবস্থায় সম্ভব কিনা? ওনাদের জাতীয় সরকার আসলে বলতে যেটা বোঝায়, উনারা যেটা বুঝিয়েছেন, এটা ঠিক জাতীয় সরকার না, সত্যিকার অর্থেই না। কারণ জামায়াতে ইসলামী জাতীয় সরকারে যেতে পারছেন এটা শিওর। ইভেন জামাতের আমির কিছুদিন আগে যখন দেখা করলেন, উনি যে রাদার যেচে পড়ে জাতীয় সরকারের আলাপ তোলার চেষ্টা করছেন। আসলে এটা জাতীয় সরকার হচ্ছে না। আপনি আপনার জোটে থাকা মানুষজনকেও হয়তো কয়েকজনকে সরকারে নেবেন, মন্ত্রী বানাবেন, সেটা আসলে ওই অর্থে জাতীয় সরকার না। তারা বলতে চাইছেন, কিন্তু এটা আসলে ওরকম হবে না। আমি মনে করি জামাত এনসিপির যে জোট, সেই জোটের কেউ জাতীয় সরকারে যাচ্ছে না। নির্বাচনের পরের রাজনীতির চিত্র কিভাবে দেখছেন? খুব ঝুঁকিপূর্ণ একটা পরিস্থিতি হতে পারে, যে তারেক রহমানের চ্যালেঞ্জের ক্ষেত্রে বলছি। সেটা হচ্ছে এক তো তার দলকে তার সাথে রেজোনেট করানো, আর আমাদের তো আসলে বিধ্বস্ত একটা সিস্টেম আছে। এর উপরে গত সরকার, এই যে আমাদের অন্তর্বর্তী সরকারের মিসম্যানেজমেন্টের কারণে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে, যেমন দুটো চ্যালেঞ্জ। এই যে মবের কথা বললাম, এই প্রবণতা কিন্তু শেষ হয়ে যাবে তা না, এবং একটা এক্সট্রিমিস্ট ইসলামিস্ট বা ইসলামের নাম নিয়ে এক্সট্রিমিজম, আমি রাদার এভাবে বলবো, এরাই সোসাইটিতে ছিল, এরা তো আকাশ থেকে আসেনি। কিন্তু এই 5 আগস্ট পরবর্তী সময়ে এরা তৌহিদি জনতার একটা ব্যানার নিয়ে যাতা করেছে। সুতরাং জনাব তারেক রহমান যদি মোটা দাগে সুশাসন দিতে না পারেন, মোটা দাগে দুর্নীতি কমাতে না পারেন, তাহলে সামনে সিরিয়াস টার্ময়েল অপেক্ষা করছে। এবং আমি নেপালের উদাহরণ দিয়ে বলি, বৈধ সরকার থাকলেই যে আপনার পদচ্যুত হবেন না গণ অভ্যুত্থানে, বলা যায় না। আমাদের শেখ হাসিনা অবৈধ সরকার ছিলেন, শ্রীলঙ্কায় গোতাবায়া রাজাপাকসে বৈধ সরকার ছিলেন, তাকে ফেলে দেওয়া হয়েছে আন্দোলন। আর নেপালেও ইটস দ্য সেম থিং। এবং ইয়াংরা, জেনজিরা যদি ক্ষুব্ধ থাকে, তারা আবার রাস্তায় নেমে আসবে, কোনো সন্দেহ নাই। বিশেষ করে অর্থনীতি ঠিক করে তিনি যদি কর্মসংস্থান নিশ্চিত করতে না পারেন। আমাদের কোটা মুভমেন্টের কারণ কি আসলে? প্রথম তো এটা কোটা মুভমেন্ট ছিল, পরে বৈষম্য নাম দেন, সরকার পতনে গড়ালো, ওনারা চাকরি পাচ্ছেন না। ওনারা দেখছেন বিসিএস এর কোটা থাকলে আর সরে গেলে আরেকটু চাকরি পান। সো এই চ্যালেঞ্জগুলো যদি উনি সামাল দিতে পারেন ভালো হবে। না হলে এই যদি মানুষকে স্যাটিসফাইড করতে না পারেন, তখন বিরোধীরা তো নামবেই, সাথে অর্গ্যানিকলি অনেক মানুষ রাস্তায় নেমে যাবে। জাতীয় সংসদ নির্বাচনের আগে 5টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, এবং সেখানে আমরা দেখলাম যে জামাত সমর্থিত ছাত্র সংগঠনটির বিপুল বিজয়। এটি জাতীয় নির্বাচনে কী ধরনের প্রভাব ফেলতে পারে? কোনো প্রভাবই ফেলবে না আমি মনে করি। কারণ আপনি যে বলছেন যে তারাই, তরুণরাই হচ্ছে জাতিকে এগিয়ে নেবে, জাতিকে প্রভাবিত করবে, কিন্তু এই 5টি ছাত্র সংসদের নির্বাচনের ফলাফল কোনো প্রভাব ফেলবে না? না, আমি মনে করি না, খুব নমিনাল প্রভাব ফেলবে। এখন জেনজি খেয়াল করুন, জেনজি বলতেও এরা জেনজি, ওয়ার্কিং ক্লাসে জেনজি আছে। তো আমরা খেয়াল করবেন, আমরা যখন জেনজির আলাপ করি, আমরা আসলে এডুকেটেড মিডল ক্লাস এভাবেই ভাবি। ওর সাইকোলজি, ও ডাকসু নির্বাচন, ও যখন হিউম্যান হলারের হেল্পার, ও যখন হিউম্যান হলারের ড্রাইভার, সারাদিন এতগুলো খ্যাপ দিতে তার ভাষায় জমা তুলতে সে হিমশিম খায়, ও এখানে কী হচ্ছে আসলে এগুলো দেখার ওর সময় হয় না আমি মনে করি। আর এখানে মোটামুটি যে ধরনের ভ্যারিয়েবল আছে, জাতীয় নির্বাচনের ভ্যারিয়েবলের সংখ্যা আরও অনেক বেশি। এখানে মূলত যে সোশিও ইকোনমিক ক্লাসের স্টুডেন্টদের একটা বড় অংশ জামাত
যখন ইভেন আওয়ামী লীগের সময় ছিল, তাদের কোচিং আছে, কোচিংয়ে সহজে কোচিং করানো, তাকে মেসে থাকতে দেয়া, তাকে কোচিংয়ে ক্লাস নিয়ে আর্নিংয়ের ব্যবস্থা করা, এরকম নানান কারণে তাদের একটা এনগেজমেন্ট ছিল, তার ফল পেয়েছে। জাতীয় নির্বাচন টোটালি বি ডিফারেন্ট। আর যদি একটা উদাহরণ তো অনেকেই দেন, যদি তাই হতো 73 সালে জাসদ তো চুরি করা হয়েছে, কিন্তু জাসদ তো জিতে গিয়েছিল, জাসদ কি জাতীয় নির্বাচনে জিততো? বা এরপর বাসদ থেকে জনাব মাহমুদুর রহমান মান্নারা জিতেছেন, বাসদের দল হিসেবে কী বা ছিল? সো এটা খুব সিগনিফিক্যান্ট কিছু না। ডক্টর জাহিদুর রহমান, চর্চাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। এতক্ষণ আমরা কথা বললাম রাজনৈতিক বিশ্লেষক ও শিক্ষক ডক্টর জাহিদুর রহমানের সঙ্গে। আপনারা চর্চার সঙ্গে থাকুন, চর্চা পড়ুন, চর্চা দেখুন।